সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। রান্নার গ্যাসের আকাল, গ্যাস না পেয়ে হয়রানির শিকার সাধারণ মানুষ, গ্যাসের কালোবাজারির আশঙ্কা। গ্যাসের কালোবাজারে রুখতে তৎপর জেলা প্রশাসন, পরিস্থিতির মোকাবিলায় জরুরি বৈঠক। সংকটের কালে গ্যাসের দাম বৃদ্ধি, প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন তৃণমূলের। এবার আসছে বিস্তারিত সংবাদে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আর ইতিমধ্যে তাতে সপ্তমে উঠেছে জ্বালানি এবং গ্যাসের চাহিদা। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধির জেরে ভারতেও দাম বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের। তবে তারই মধ্যে দোসর গ্যাসের আকাল। জলপাইগুড়িতে গ্যাসের আকালে ভোগান্তি চরমে। ভোর রাত থেকে গ্যাসের লাইন, স্কুল বাদ দিয়ে গ্যাসের লাইনের শিক্ষক, উপায় না পেয়ে হাউতাশ বৃদ্ধা গৃহবধূর। দিন 15 আগে গ্যাস বুকিং করার পরেও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। এদিকে সার্ভার ডাউন, সময় মতো বুকিং করা যাচ্ছে না, বুকিং হলেও মিলছে না গ্যাস। সমস্যায় গ্রাহকরা, বুকিং করা থাকলেও সময় মতো গ্যাস সিলিন্ডার মিলছে না বলে অভিযোগ গ্রাহকদের। গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসে সকাল থেকেই লম্বা লাইন দেখা যাচ্ছে। গ্যাস না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কি সমস্যা হচ্ছে? আমার এই যে গ্যাসের জন্য আমি আজকে কয়েকদিন ধরে ঘুরে যাচ্ছি। এর আগের দিনকে আসলাম, আমাকে বললো যে আমাকে গ্যাসকে আবার বুক করতে লাগবে। বলে কি না, আমার 25 তারিখে বুকিং আছে, আমার গ্যাস এখন পর্যন্ত পৌঁছায় না বাড়িতে। বললো যে মানে পৌঁছায় যাবে, এর মধ্যে পৌঁছায় যাবে। লাইনে দাঁড়িয়ে আছে, এখন আজকে লাইনে দাঁড়াইলাম। না তো সমস্যা হচ্ছে। সমস্যা মানে আমার 1 নম্বর রান্না করার খুবই অসুবিধা, জায়গা নাই। আর আমি দাঁড়ায় রান্না করি সব কিছু, হরিদে যে রান্না করবো আমার সেইটুকু জায়গা পর্যন্ত নাই। ভোরবেলা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, কাজকর্ম বাদ দিয়ে। আমিও একজন স্কুলে শিক্ষকতা করি, হয়তো আজকে যা ভিড় দেখছি স্কুলে যেতেই পারবো না। সমস্যা হচ্ছে। হ্যাঁ, সমস্যা তো হচ্ছেই। কি বলবেন, মানে বাড়িতে তো এই গ্যাসের দাম বৃদ্ধি, তার মধ্যে এখন গ্যাস পাওয়া যাচ্ছে না। সব কিছুরই দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে গ্যাসের দামটাও বেড়ে গেল। আমাদের মতো সাধারণ লোকের তো খুবই অসুবিধা। তার মধ্যে গ্যাসও পাওয়া যাচ্ছে না। গ্যাস তো পাওয়া যাচ্ছেই না। আপনারা কি চাচ্ছেন? হ্যাঁ, আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এই সমস্যার দ্রুত সুরাহা হোক। হচ্ছে আপনাদের? আমি বুকিং কালকে নিতে আসছিলাম, বুকিং নেয় নাই, বললো রাত্রে করো, রাত্রে ধরি, বুকিং নিচ্ছেই না। এখন আবার আসলাম, কি সমস্যা বলছে? বলছে সার্ভে ডাউন। এই গ্যাসের তো দামও বেড়েছে। হ্যাঁ, 60 টাকা বাড়ছে। কি সমস্যা হচ্ছে আপনাদের এখন? এখন সমস্যা কি, বুকটা মানে হচ্ছে না এইটাই। তাছাড়া এমনি যে গ্যাসের দামও তো বেশি না, যেটা 60 টাকা বাড়ছে ওইটাই নিচ্ছে। বুকিং কেন নিচ্ছে না, কি বলছে? সার্ভে ডাউনের জন্য নিচ্ছে না, রাত্রে নিবে বললো, কিন্তু রাত্রে নেয় নাই। আবার আমি আধার কার্ডটা নিয়ে আসলাম। এখন বাড়িতে যদি বুকিং না হয় রান্না কিভাবে করবে? রান্না তো বন্ধ, গ্যাসই নাই বাড়িতে, খুব সমস্যা। কয়দিন ধরে ঘুরতেছি। এদিকে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামলো তৃণমূল কংগ্রেস। এদিন জলপাইগুড়ি শহরের একাধিক জায়গায় বিক্ষোভ দেখায় ঘাসফুল শিবির। একটা বিক্ষোভ কর্মসূচিতে অবতীর্ণ হয়েছি। কতক্ষণ চলবে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি? চলবে 1টা পর্যন্ত। এটা 10টার সময় শুরু হয়েছে, 1টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। এবং শুধু 1টা পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত না গ্যাস স্বাভাবিক হচ্ছে, যতক্ষণ পর্যন্ত মানুষ আগের মতো গ্যাস পাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না কেন্দ্রীয় সরকার, বিশেষ করে পেট্রোলিয়াম মন্ত্রক এই বর্ধিত মূল্য হ্রাস না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সারা পশ্চিমবঙ্গ ব্যাপী চলবে। পিনাকি শীল ও ধীমান রায়ের রিপোর্ট।
রান্নার গ্যাসের সংকট নিয়ে জলপাইগুড়িতে চরম দুর্ভোগ। গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউটর আর গ্যাস বটলিং প্ল্যান্টের কর্তাদের নিয়ে বৈঠক করল জেলা পুলিশ ও প্রশাসন। কোন ডিলারের কাছে কত সিলিন্ডার মজুত আছে তা জানতে চাওয়া হয়। ডিলাররা জানান তাদের কাছে এই মুহূর্তে কোনো স্টক নেই। গত দুদিন ধরে গ্যাসের গাড়ি ঢুকছে না। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার না থাকায় দেওয়া যাচ্ছে না। গ্রাহকদের অভিযোগ সার্ভারের কারণে গ্যাস বুক করাই যাচ্ছে না, কালোবাজারি চলছে। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায় অবশ্য বলেন, পুলিশ সতর্ক আছে। গ্যাসের কালোবাজারির অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। ডিলারদের বলা আছে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলতে, কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সদা সতর্ক পুলিশ। মিটিং একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছে, সেই কারণে এডিএম জেনারেল সাহেব সমস্ত গ্যাস ডিস্ট্রিবিউটর এবং আমাদের যে রানীনগর বটলিং প্ল্যান্টের যিনি ডেপুটি জেনারেল ম্যানেজার এসেছিলেন, উনি এসেছিলেন। তা সেটা নিয়ে আমরা আভাস নিতে চেষ্টা করলাম যে কোনো প্যানিক সিচুয়েশন আছে কিনা। তা সবার সঙ্গে কথা বলে দেখলাম এখনো পর্যন্ত কোনো প্যানিক সিচুয়েশন এখনো পর্যন্ত জলপাইগুড়িতে প্রিভেল করছে না, এখনো নর্মালাইজ আছে। আমি আপনাদের মধ্য দিয়ে জলপাইগুড়ি সাধারণ জনসাধারণকে বলবো যে প্যানিক বুকিং করবেন না, আপনারা নর্মাল বুকিং করবেন। এবং যেটুকু শুনলাম মানে যেটা উপর থেকে নির্দেশ আছে সেই অনুযায়ী ওনারা গ্যাস সাপ্লাই করছেন। আর কিছু কিছু ক্ষেত্রে কোনো বুকিং যে থ্রু ওয়েবসাইট হচ্ছে সেটা নিয়ে কিছু প্রবলেম হচ্ছে, সেটা এখান থেকে কিছু হচ্ছে না। ওটা জেনারেল যেরকম ইন্টারনেটের প্রবলেম সেরকম নয়, যে কেউ ইচ্ছে করে ওটা ডাউন করে রাখছে না, এরকম নয়। আমি জনসাধারণকে বলবো প্যানিক হওয়ার মতো সিচুয়েশন এখনো পর্যন্ত তৈরি হয়নি জলপাইগুড়িতে। কালোবাজারির একটা অভিযোগ হচ্ছে, ব্যবসায়ীরা বলছে দাম বেশি করে চড়া দামে অনেক সেটা পুলিশ দেখছে এবং অ্যাডমিনিস্ট্রেশন সর্বদা সতর্ক আছে এবং নজরদারি চলছে। এখানে প্রশাসনের তরফ থেকে আমাদের ডাকা হয়েছিল, এলপিজি ডিলারদের ডাকা হয়েছিল যে এখন মানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, গ্যাস সংকট শুধু এখানে নয় সারা দেশেই তৈরি হয়েছে, সেটার জন্য ওনারা যেটা বললেন যে কিছুটা প্যানিক তৈরি হয়েছে, আমাদের কাছে কতদিনের মতো গ্যাস রয়েছে, আমরা কতদিন পর্যন্ত কাস্টমারকে দিতে পারবো। এখন দেখুন সেটা তো আমাদের কাছে যেটা আছে, আমাদের কাছে আলাদা করে কোনো স্টক থাকে, সাপ্লাই যেরকম ভাবে আসে আমরা সেরকম ভাবে কাস্টমারদের প্রোভাইড করি। এখন আমাদের কাছে আপাতত কোনো স্টক সেরকম যেটা বলতে যেটা বোঝায় সেটা নেই। এখন কোম্পানি আমাদের কাছে ট্যাঙ্কারের অ্যাভেলেবিলিটির উপর যেভাবে আমরা পাবো সেভাবে আমরা তাদের দেবো। আজকেও অফিসে প্রচন্ড রকম কাস্টমারদের আরেকটা যেটা সমস্যা তৈরি হচ্ছে, ওনারা বুকিং করতে পারছেন না। এমনিতে একটা 25 দিনের ক্যাপিং করা হয়েছে যে লাস্ট গ্যাস ডেলিভারি 25 দিন পরেই ওনারা গ্যাসটা বুক করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে ওনারা বুকিং একটা সার্ভারের ইস্যু তৈরি হয়েছে, ওনারা বুকিং করতে পারছেন না, সেটা ওনাদের একটা সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা তাদের সাথে সহযোগিতা করছি, আমরা তাদের বলছি যে বুকিংটা রাতের দিকে ট্রাই করতে, অনেক সময় সার্ভারটা বিজি থাকে দিনের বেলাতে, এবং গাড়ি এলে পরেই আমরা বুকিং অনুযায়ী যেভাবে তাদের বুকিংটা প্রায়োরিটি পাবে, যেহেতু আমরা সাপ্লাইটা এখানে ক্রাইসিস আছে, আমরা তাদের গ্যাস না আজকে গাড়ি আসেনি, আমরা লাস্ট 2 দিন আগে গাড়ি পেয়েছি, পরশুদিন একটা গাড়ি পেয়েছি, কালকে পর্যন্ত আমরা সাপ্লাই করতে পেরেছি, আজকে কোনো গাড়ি আসেনি, আগামীকাল আসবে কিনা জানি না। অমিত বণিকের রিপোর্ট। আঠেরো বছরের বঞ্চনা ও অপদার্থতার অবসান চাই, এই স্লোগানকে সামনে রেখে প্রতিবাদে অংশ নেয় শহর ব্লক কংগ্রেস কমিটির সদস্যরা। এই দিন রবীন্দ্র ভবনের উল্টো দিকে অবস্থিত দীর্ঘ বছরের বাম আমলের অসমাপ্ত সেতুর ওপর দাঁড়িয়ে কালো কাপড় বেঁধে সেতুর উদ্বোধন করেন তারা বলেন, জনগণের টাকায় তৈরি অসমাপ্ত সেতুর কি চালু হবে না? তাই নিজেরাই এসে সেতু চালু করে দিলেন বিক্ষোভকারী সাধারণ মানুষজন। এই যে সমাজপাড়ায় করলা সেতুর উপরে, করলা নদীর উপরে যে আমাদের সেতু 2008 সালে শুরু হয়েছিল, 18 বছর পার হয়ে গেছে। তারপরে 8 জন এসজেডিএ চেয়ারম্যান পরিবর্তন হয়েছে। প্রতি বছর ভোটের আগে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বলা হয় যে এই ভোটটা গেলে পরেই এই সেতুটা উদ্বোধন হবে। বাস্তবে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আর আদপেও এই সেতুর আর ফিটনেস আছে কিনা সেটা নিয়েই বড় প্রশ্নচিহ্ন। এখন বড় কথা হচ্ছে যে এরা মিথ্যা প্রতিশ্রুতি দিবে, আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আবার একটা কনভেনশন করে সেই প্রতিশ্রুতিটাকে ঢেকে দেওয়ার ব্যবস্থা করবে। এটা তো দীর্ঘদিন চলতে পারে না। তাই আমরা এবার সিদ্ধান্ত দিয়েছি যে তৃণমূল সরকার, মিথ্যাবাজের সরকার, মিথ্যা কথা বলার সরকার, ধাপ্পাবাজের সরকার, তারা যত মিথ্যা কথা বলেছে, যত ধাপ্পাবাজি দিয়েছে, সেই বুকের উপরে দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মানুষকে দেখিয়ে দিব যে তৃণমূলের 1 নম্বর ধাপ্পাবাজি হচ্ছে এটা। সেই আমার আপনার ট্যাক্সের টাকায় তৈরি করা এই ব্রিজটা যেভাবে
অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন থেকে, 18 বছর হয়ে গেল, সেই কৈফিয়তটা কে দিবে? এই টাকাটা কোথায় গেল? এই যে অপচয় হলো টাকাটা, এই টাকাটা লাইবিলিটি কার? কত বরাদ্দ ছিল এটা? সম্পূর্ণ অর্থ এই মুহূর্তে আমার মাথায় নেই, কেননা এটা 2008 সালের ওয়ার্ক অর্ডার ছিল। ন্যাচারালি সেই ওয়ার্ক অর্ডার মেনে এখন কাজ করলেও সেটা সম্পূর্ণ করা যাবে না। কিন্তু সর্বোপরি 1 টাকাই থাকুক আর 100 টাকাই থাকুক, সে টাকাটা জনগণের টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা। আর তৃণমূল সরকার, তৃণমূলের গভর্নমেন্ট বারবার করে বলে ডবল ইঞ্জিনের সরকার লাগবে, ডবল ইঞ্জিনের সরকার লাগবে। ওনারা রাজ্যে আছেন, ওনারা কেন্দ্রে আছে, ওনারা রাজ্যে আছেন, ওনারা পৌরসভায় আছেন, ওনাদের এসজিডিএ, ওনাদের আপনার পঞ্চায়েত সভাধিপতি, ওনাদের তারপরেও একটা ব্রিজ তৈরি করতে ওনাদের ঘাম বেরিয়ে গেল 18 বছর ধরে। ওনাদের অপদার্থতা, ওনাদের নিষ্কম্মতা, ওনাদের ধাপ্পাবাজি সবটা আজকে এই ব্রিজের উপরে দাঁড়িয়ে মানুষের সামনে তুলে ধরবার জন্যই আজকে এই প্রতীকী উদ্বোধন। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ফের রোগীর পরিজনকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠল জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হসপিটালে। অভিযোগ, ধূপগুড়ির বাসিন্দা তথা ধূপগুড়ি শহর ব্লক যুব কংগ্রেসের সভাপতি ইজাল মামুন আমিন কয়েকদিন আগে তার অসুস্থ বাবাকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার বাবার শরীরে দেওয়া একটি স্যালাইনের গতি বাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই তার বাবার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে এবং তিনি অসুস্থ বোধ করতে থাকেন বলে পরিবারের দাবি। ঘটনার খবর পেয়ে ইজাল মামুন আমিন দ্রুত হাসপাতালে পৌঁছে কর্তব্যরত নার্সদের কাছে বিষয়টি জানতে চান। অভিযোগ, সেই সময় নার্সরা তার সঙ্গে দুর্ব্যবহার করেন। বিষয়টি নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা সেখানে এসে তাকে ও তার মাকে 6 তলা থেকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে আনেন বলে অভিযোগ। শুধু তাই নয়, তাদের সঙ্গে শারীরিক হেনস্থাও করা হয় বলে দাবি করেছেন তারা। এই ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেস সভাপতি নব্যেন্দু মৌলিক এবং 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শহর ব্লক কংগ্রেস সভাপতি অমলান মুন্সিও হাসপাতালে পৌঁছান। অবশ্য গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনাটা অ্যাকচুয়ালি আমার বাবার শরীর অনেকদিন থেকে অসুস্থ ছিল। ডক্টর আমি সুপার স্পেশালিস্ট হসপিটালে নিয়ে আসি, সে ডক্টরকে দেখাইছিলাম, তো ওনারা অ্যাকচুয়ালি রিপোর্ট দেখে আর ভর্তি দিয়েছিল আমার। সেটা থেকে আমি জানতে পারি যে হিমোগ্লোবিন কম ছিল। 2 দিন 2 বোতল রক্ত দেওয়ার পরে আজকে যখন আমি বাড়িতে থাকি, তো হুট করে আমার মার ফোন আসে, বলে বাবার শরীর প্রচণ্ড হারে অসুস্থ, আমাকে আসতে বলে। তো আমি ধূপগুড়ি থেকে, আমার বাড়ি ধূপগুড়ি থেকে আসি হসপিটালে। এসে যখন মার সাথে কথা বলি যে হুট করে কি এভাবে এরকমটা কেন হলো, আজকে তো ছুটি দেওয়ার কথা ছিল বাবার, তো তারা বলে যে আয়রন একটা স্লাইন দিয়েছিল, স্লাইনটা চলছিল, অনেকটা বাকি ছিল স্লাইনটার মধ্যে। তো সেক্ষেত্রে একটা নতুন পেশেন্ট আমাদের বেডে আসে, আসার পরে নার্স তাড়াহুড়োর মাধ্যমে স্লাইনটা ফাস্ট করে দেয়। ফাস্ট করে দেওয়ার পরেই বাবার যে শরীরে মানে অসুস্থ আবার হয়ে যায়, মানে অনেকটা অসুস্থ হয়ে যায়। তো আমি সেই কথা নিয়ে যখন নার্সদের সাথে যাই কথা বলতে, 3-4 বার আমি গেছি, ইভেন মাও গেছিলো 4-5 বার, তাদের সাথে কথা বলছিল, তারা আসেনি, পেশেন্টকে দেখেনি। তো আমি যখন গেলাম 2-3 বার গেলাম, তারাও তখনও আসলো না। তারপরে যখন আমি একটু তাদেরকে মানে আমার ফোনটা বের করে তাদেরকে ভিডিও করে তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা আসতেছেন না কেন, তারা আমাকে ধমক দিয়ে সিকিউরিটিকে নিচে কল করে সিকিউরিটিকে ডেকে নিয়ে আসেন এবং আমাকে এবং আমার মাকে টানা হিচড়া করে প্রচণ্ডভাবে একদম 6 তলা থেকে 1 তলায় নিয়ে আসে। এই যে আমার এখানে ইনজুরি হয়েছে। কারা নিয়ে আসে? সিকিউরিটি গার্ড দাদা। আচ্ছা, তারপরে ওনারা আমাকে নিয়ে গিয়ে এখানে সেলের মধ্যে বন্ধ করে রাখে। তারপরে আমি ওদেরকে বলি যে আমার বাবার অসুস্থ আছে, আমাকে যেতে দাও। তারা আমাকে যেতে দেয় না। মাও ছিল সেখানে? হ্যাঁ, মাও ছিল। আমি তাদেরকে বলি আমি কি অপরাধ করেছি এবং আমার বাবা তো সিরিয়াস হয়েছে, আমাকে যেতে দিন। তারা আমাকে যেতে দেয় না, প্রায় 1 ঘন্টা ওখানে আমাকে বন্ধ করে রাখে। মারধর করেছে? মারধর, ধাক্কাধাক্কি করেছে। আমার শরীরে প্রচণ্ড হারে ব্যথা হচ্ছে, এখানে ইনজুরি হয়েছে আমার। আর মা ভিডিও করছিলেন ভিতরে? আপনি কি কোনো ভিডিও করছিলেন ভিতরে? হ্যাঁ, ভিডিও করেছিলাম সিস্টারদের, সেটা আমি ডিলিটও করে দিয়েছি। বলছি কেন আজকে আসা এমএসডি সাহেবের কাছে? দেখুন, আমাদের ধূপগুড়ি ব্লকের দীর্ঘদিনের ব্লক প্রেসিডেন্ট রুহুল আমিন, তিনি খুব ক্রিটিক্যাল অবস্থায় বেশ কয়েকদিন থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি। তার হিমোগ্লোবিন খুব কম ছিল, তাকে ইতিমধ্যেই একাধিক ইউনিট রক্ত দেওয়া হয়েছে।
তারপরে আজকে তাকে একটা আয়রন ইঞ্জেকশন চালানো হয়েছিল। আয়রন ইঞ্জেকশন দেওয়ার পর তিনি সিরিয়াস হয়েছেন এরকম একটা ইনফরমেশন তার পরিবারের কাছ থেকে আমাদের কাছে পৌঁছায়। এরপরে আমরা এমএসভিপি সাহেবের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর হসপিটাল কর্তৃপক্ষ যখন বিষয়টায় স্টেপ নিচ্ছে বা ইত্যাদি, স্বাভাবিকভাবেই পরিবারের যে উদ্বেগ, তারা সেখানে যখন নার্সদেরকে বিষয়টা বারবার করে বলতে যায় বা যখন তাদেরকে নিজেদের গ্রিভান্সেসটা জানায়, তখন নার্সরা নিচের থেকে সিকিউরিটি কল করে। সিকিউরিটি যায়। ওই সময় একটা অসুস্থ পেশেন্ট যার তখন অনেক বেশি শ্বাসকষ্ট বা ইত্যাদি হচ্ছে, সেই সময় তার ছেলেকে এবং তার স্ত্রীকে মারতে মারতে রীতিমতো টানতে সেই 6 তলা থেকে নিচতলায় এনে ওদের একটা ঘরের মধ্যে বন্ধ করে ওখানে রাখে। এই সময় ওখানে যখন আমি উপস্থিত হই, তখন ওদের সাথে কথা পর্যন্ত বলতে দিচ্ছিল না, প্রচণ্ড দুর্ব্যবহার করে। আমি ওখান থেকে বেরিয়ে উপরে যাই পেশেন্টের পরিস্থিতি দেখতে। পেশেন্ট দেখে যখন নিচে নেমেছি, তখন আমাদের যে কাউন্সিলর অম্লান মুন্সি তিনি সেখানে উপস্থিত। সেই সময় একটা ওখানে বাউন্সার বাহিনী, হসপিটালে বাউন্সার বাহিনীর রাজ হয়েছে। ওই বাউন্সার বাহিনী ওখানে আমাদেরকে ঘিরে ধরে, দুজনকে ওখানে মারার চেষ্টা করে এবং শ্রবণ অযোগ্য ভাষায় গালাগালি দেয়, বাপ মা তুলে এবং তার থেকে আরও যা বলা যায়, যত রকমের সি লাগানো গালি আছে সব দেয় এবং বলে এখান থেকে বেরোতে পারবি না, কানপট্টিতে মারা হবে, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হবে এবং এই হসপিটালে ঢুকতে পারবি না আর এখন এখান থেকে বেরোতে পারবি না। তা আমাদের বক্তব্য হচ্ছে যে এই গুন্ডারাজ বারে এই সিকিউরিটি রাজের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এই গুন্ডারাজ চলবে হসপিটালে? ওদের অভিযোগ থাকতে পারে, ওদের সাথে আমাদের তর্ক হতে পারে, বিতর্ক হতে পারে, কিন্তু এই ভাষা, এই শব্দ হসপিটালের ভিতরে চলবে? এটা কোনোদিনও চলতে পারে? আমরা এমএসভিপিকে অভিযোগ জানিয়েছি, আমরা কালকে পার্টির ব্যাডে লিখিত অভিযোগ করব ওই পার্টিকুলার পার্সনের এগেনস্টে। আমাদের কাউন্সিলর একটা স্টেটমেন্ট করেছিল যে আপনারা তো একটু মানবিক হবেন, পরিবার রোজা আছে, রমজান চলছে। কেন এই কথা বলেছে? তখন ওই গালিগুলো দিয়ে বলছে এখানে হিন্দু মুসলমান হচ্ছে, তোরা এখানে বিজেপি তৃণমূল করবি, তোদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হবে, কানপট্টিতে মারা হবে। আমরা চাই ওই আইডেন্টিফাইড ক্রিমিনাল, যার কোনো পোশাক ছিল না, যে সিকিউরিটি বলে দাবি করছে, 4-5টা ওখানে ছিল যারা সিকিউরিটি বলে দাবি করছে, একটারও পোশাক পরা ছিল না, মাথায় পেট্টি বাঁধা ছিল এবং কালো রঙের একটা করে, এক একজন এক এক রকমের কালারের, যেটা আর কি ওই ক্রিমিনালটা সেটা কালো রঙের একটা গেঞ্জি পরেছিল। ওর যা অ্যাটিচিউড, ও যেভাবে মারতে এসছে, ও কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারে না। ওর এগেনস্টে যদি ডিসিপ্লিনারি অ্যাকশন না নেয়, আমরা কালকে রিটেন করবো, নাম জানি না, ওদেরকে আইডেন্টিফাই করে ওর এগেনস্ট ব্যবস্থা নিতে হবে, না হলে যত বৃহত্তর আন্দোলনে যাওয়া যায় আমরা যাব, ওর এগেনস্টে ব্যবস্থা নিতে হবে। একটা অভিযোগ আমরা পেয়েছি, সেটা ভার্বালি পেয়েছি, লিখিত অভিযোগও আশা করছি পাবো। সেটা আমরা সব দিক খতিয়ে যা কিছু করণীয় যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে না ঘটে, সেটা আমরা অবশ্যই চেষ্টা করব কর্তৃপক্ষের তরফে সরকারি নিয়ম মেনে। জলপাইগুড়ি শহরে ঐতিহাসিক বীর যোদ্ধা চিলা রায়ের মূর্তি স্থাপনের উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলা পরিষদ। বৃহস্পতিবার এই বিষয়ে জেলা পরিষদ ও জলপাইগুড়ি পুরসভার যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় মূর্তি বসানোর জন্য সম্ভাব্য জায়গা পরিদর্শন করা হয়। এদিন প্রথমে শহরের পিডব্লিউডি মোড় এলাকাটি খতিয়ে দেখা হয়। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, শুরুতে পঞ্চায়েত এলাকায় বীর চিলা রায়ের মূর্তি বসানোর পরিকল্পনা ছিল, তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে জলপাইগুড়ি পুরসভা এলাকার মধ্যেই উপযুক্ত একটি স্থানে মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জানান, শহরের সৌন্দর্যায়নের বিষয়টিকে গুরুত্ব দিয়েই শহরের মধ্যেই এই ঐতিহাসিক ব্যক্তিত্বের মূর্তি স্থাপন করা হলে তা আরও তাৎপর্যপূর্ণ হবে। শহরের ঐতিহ্য ও সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বীর চিলা রায়ের স্মৃতিকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আজকে আমরা বীর চিলা রায়ের মূর্তি জেলা পরিষদ থেকে বসাবো, পৌরসভায় চত্বরেই বসাবো, এরিয়াতে বসাবো। এই জন্য পৌরসভার এখানে চেয়ারম্যান সাহেব আছেন, এখানে কাউন্সিলর আছেন, সবাইকে নিয়ে, পুলিশ প্রশাসন সবাইকে নিয়ে আমরা পৌরসভাটা ঘুরছি যে বীর চিলা রায়ের মূর্তিটা কোথায় বসানো যায়। তো আমরা একটা এই জায়গায় পিডব্লিউডি মোড়ে সিদ্ধান্ত নিয়েছি, আর একটা জায়গায় যাচ্ছি, দেখি জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় বসাবো। মানে হঠাৎ করে চিলা রায়ের মূর্তি বসানো? না, বীর চিলা রায়ের মূর্তি আগের থেকেই প্ল্যানিং করা, তো আমরা সেটা পঞ্চায়েত এরিয়াতে বসানোর কথা ছিল, তো মনে হলো যে শহরটাকে আরও সুন্দরায়ন করা দরকার, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি পৌরসভাতে বসানো। সাথে সভাধিপতি আমাকে বললেন যে উনি এখানে একটা মূর্তি, ব্রোঞ্জের মূর্তি স্থাপন করতে চান, সেটা হচ্ছে বীর চিলা রায়, যিনি রাজবংশী সমাজের একজন বিরাট বড় যোদ্ধার, আমি বলে দিচ্ছি, কুচবিহার ডাইনাস্টি, এবং তার সাথে তিনি একই সাথে এই যে আজকে যে রাজবাড়ি দেখছেন, এই রাজবাড়িতে ওনার লিগাসি বহন করছে। তা ঘটনাটা হচ্ছে যে
আজকে ওনার কোথায় বসাতে হবে। একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, বসানোর সাথে যেমন ওনাকে সম্মান জানাতে হবে, আবার সৌন্দর্যায়নও যেমন হচ্ছে, অন্যদিকে কনজেশনও যাতে না হয়, ট্রাফিক কনজেশনও যাতে না হয়, সাধারণ মানুষের চলাচলে যেন অসুবিধা না হয়, এগুলো দেশাই প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি 3টে জায়গা দেখে নিয়ে তারপরে আমরা এর ভিত্তি স্থাপন করব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে গণডেপুটেশন কর্মসূচি পালন করল নস্য শেখ উন্নয়ন পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটি। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরে বিক্ষোভ মিছিল করে জেলা শাসকের মাধ্যমে দেশের মুখ্য নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিন শহরের পিডব্লিউডি মোড় থেকে সংগঠনের সদস্য ও সমর্থকেরা মিছিল শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরের সামনে এসে জমায়েত হন। বিক্ষোভকারীদের হাতে ছিল বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার। স্লোগানের মাধ্যমে তারা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। সংগঠনের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বহু বৈধ ভারতীয় নাগরিকের নাম আধার আপডেশন পর্যায়ে আটকে রাখা হচ্ছে। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন। প্রতিবাদ মিছিল এবং গণডেপুটেশন, এটার মূল কারণ দাদা, 60 লক্ষ বৈধ ভারতীয় নাগরিক বাংলার থেকে তাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে কোনো কারণ ছাড়া। এরা বৈধ নাগরিক। আমরা এই বৈধ নাগরিকদেরকে নাগরিকত্ব সুনিশ্চিত করতে হবে, তারপর নির্বাচন ঘোষণা করতে হবে। তাছাড়া একজনও নাগরিককে আন্ডার অ্যাডজুডিকেশনে রেখে, অন্ধকারে রেখে, ব্র্যাকেটে রেখে কোনো নির্বাচন ঘোষণা করা চলবে না। কারণ ভোটার নাই তো ভোট কিসের? আর নির্বাচন কমিশনের উদ্দেশ্য তো এই নয় যে বৈধ ভারতীয় নাগরিকদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা। বৈধ নাগরিকদেরকে সুনিশ্চিত করতে হবে ভোটাধিকার, এটা হলো ডিউটি অফ ইলেকশন কমিশন। সেটা না করে উনি বিজেপির অঙ্গুলি হেলনে চলছেন। তো বিজেপির হয়ে যদি এত প্রীতি থাকে তো তিনি বিজেপিতে জয়েন করুক। নির্বাচন কমিশনের চেয়ারে কেন বসে আছেন সরাসরি? এটা তো মুখোশ পড়ে। এবার আমরা চাই, আমরা নস্য শেখ উন্নয়ন পরিষদ আজকে পথে নেমেছি, কিন্তু 60 লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করছি, কোনো নির্দিষ্ট ধর্মের জন্য, বর্ণের জন্য আমরা নয়। হ্যাঁ, বৈধ ভোটারদেরকে ভোটাধিকার সুনিশ্চিত করে তারপর ভোটটা করতে হবে। এটা একটা পাগল বুঝবে দাদা, সবাই এটা একটা পাগল বুঝবে যে যারা 2002-এর ভোটার অথবা তার মা বাবা 2002-এর ভোটার ছিল, তাদেরকে আমি কেন ভোটাধিকার থেকে বঞ্চিত করব? তারা তো বাইরের থেকে আসেনি। যদি বাইরের থেকে আসে, যদি সেই কথাই বলতে বলেন, যারা 2 দিন হয়েছে বাংলাদেশ থেকে এসেছে, যাদের এখনও বাংলাদেশের গন্ধ মুখ থেকে যায়নি, তাদের নাম অ্যাপ্রুভড, অথচ যারা এখানকার নেটিভ মানুষ, ভূমিপুত্র, তাদের নাম বাদ। এটা এক রকমের জুলুম, নিপীড়ন, অত্যাচার। যেই কথাটা বলছেন, যারা নতুন এসছে তাদের নাম যুক্ত হয়ে গেছে, ভাইরাস যারা এখানকার ভূমিপুত্র তাদের নাম নেই, এই বিষয়গুলো নিয়ে আপনারা কি কোনো তালিকা কমিশনের কাছে কি তুলে ধরুন? বা দাদা, এই তালিকাটা তৈরি কমিশনের কাছে আছে, কারা বাইরের থেকে এসছে, কারা এখানকার নেটিভ, অলরেডি তাদের কাছে এইসব রিপোর্ট রয়েছে। যাদেরকে তারা নাগরিকত্ব দিয়েছে, যারা বাংলাদেশ থেকে এসেছে বা ভিন রাজ্য থেকে এসছে, দেশ যদি তাদের নাগরিকত্ব দেওয়ার প্রয়োজন মনে করে, আমাদের কোনো দ্বিমত নেই। তারা এসছে এই দেশে, এই দেশের নাগরিকত্ব পেতেই পারে। আরে বাবা, যারা এখানকার ভূমিপুত্র, এই দেশকে সাজিয়েছে, স্বাধীনতা সংগ্রাম করেছে, তুমি বেটা ইলেকশন কমিশন কোন অধিকারে তাদেরকে বঞ্চিত রেখেছো? এটা কোন মানবতা তোমার? এটা কোন শিক্ষা তোমার? এটা তো করতে পারো না তুমি। আমাদের দাবি হলো, তুমি ওই সব মানুষদেরকে আন্ডার অ্যাডজুডিকেশনে না রেখে, রে বাবা, চক্রান্ত না করে, বিজেপির অঙ্গুলি হিলনে না চলে, তাদেরকে নাগরিকত্ব জায়গা দিয়ে ভোটটা করো। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। বৃহস্পতিবার জেলা ক্রেতা সুরক্ষা দফতরের উদ্যোগে শহরের হিন্দি হাই স্কুলে পড়ুয়াদের নিয়ে বিশ্ব উপভোক্তা অধিকার দিবস পালন করা হয়। পাশাপাশি বিজ্ঞান সচেতনতা বাড়াতে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের উদ্যোগে বিজ্ঞানের বিভিন্ন দিক তুলে ধরা হলো পড়ুয়াদের মধ্যে হাতে কলমে। বিজ্ঞানকে কাজে লাগিয়ে অনেক সময় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়।
সেই অন্ধবিশ্বাসের কারণে অনেক সময় সাধারণ মানুষ ভুল পথে পরিচালিত হয়। কুসংস্কার থেকে সবাইকে রক্ষা করতে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের উদ্যোগে এই আয়োজন করা হয়েছিল। ক্রেতা সুরক্ষার কথা মাথায় রেখে কেনাকাটার ক্ষেত্রে কি কি করা প্রয়োজন সেগুলো বোঝানো হয়। উপভোক্তাদের অধিকার তুলে ধরা হয় এদিনের কর্মসূচি থেকে। ক্রয়ের ক্ষেত্রে কোনো উপভোক্তা যদি ঠকে যায়, কোথায় অভিযোগ জানাতে হবে, কি কি লাগবে সেগুলো তুলে ধরা হয়। বিজ্ঞান শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না, হাতে কলমে বিজ্ঞানের বিভিন্ন দিক পড়ুয়াদের মধ্যে তুলে ধরা হয় এদিন। ছাত্রকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হাতে কলমে বিজ্ঞান শিক্ষা। প্রথমে হয়েছে আজকের বিশ্ব উপভোক্তা অধিকার দিবস পালন করা হলো জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা দপ্তরে জলপাইগুড়ি রিজিওনাল অফিসের পক্ষ থেকে এই স্কুলে। সেখানে ক্রেতাদের আমাদের যারা ছাত্র আছে তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হলো তাদের অধিকার সম্পর্কে, কনজিউমার ক্লাব সম্পর্কে, এবং ভেন্ট্রিলোকুইজম বা টকিং ডলের মাধ্যমে ওদেরকে বেশ আকর্ষণীয় করে অনুষ্ঠান হলো। এবং শেষ পর্বে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব পক্ষ থেকে জয়দেব দে মহাশয় উনি হাতে কলমে বিজ্ঞান শিক্ষার প্রচার করছেন, যাতে ছাত্ররা আরও বিজ্ঞান মনস্ক হয়ে ওঠে। বিজ্ঞান শিক্ষার পাশাপাশি হাতে কলমে একটু প্র্যাকটিক্যাল করে দেখানো হচ্ছে। आज जलपाईगुड़ी हिंदी हाई स्कूल में 2 तरह के कार्यक्रम का आयोजन किया गया। सबसे पहला जो कार्यक्रम था वो था उपभोक्ता का जो अधिकार है, उपभोक्ताओं के अधिकार के बारे में बताया गया। बच्चों को जागरूक किया गया कि किस तरह से जब वो एक उपभोक्ता के रूप में किसी भी सामान का खरीदारी करें तो किस तरह से उनको सतर्क रहना चाहिए, इस विषय में समझाया गया। या यदि उनके अधिकारों का हनन होता है तो वो कहाँ जाके रिपोर्ट करें ताकि उनका जो अधिकारों का हनन हुआ उसका दोबारा से जो दुकानदार ने उसको ठगाया गया था तो वो वहाँ पे कंप्लेन करने से उसके फेवर में उनको नतीजा मिलेगा, ये बताया गया। और दूसरा हम लोगों को ये दिखाया गया कि किस तरह से विज्ञान को जो हम किताबों में पढ़ते हैं, किताबों से हटकर किस तरह से प्रैक्टिकल हम इस यहाँ पे सिखाया जा सकता है बच्चों को, वो कोशिश इस 2 सत्रों में किया गया। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ভোটের আগেই ফের রাজ্যে দলবদলের চিত্র সামনে আসছে। পিছিয়ে নেই জলপাইগুড়িও। জলপাইগুড়ি সদর বিধানসভার অন্তর্গত দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক পালাবদলের ঘটনা সামনে এলো। ওই গ্রাম পঞ্চায়েতের 22টি পরিবার থেকে 70 জন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। জানা গেছে, জলপাইগুড়ি জেলা এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা জলপাইগুড়ি সদর রাজগঞ্জ ও ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটর কৃষ্ণ দাসের হাত ধরে এদিন তারা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। উপস্থিত নেতৃবৃন্দের সামনে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানান তিনি। তৃণমূল নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় দলের সংগঠন আরও মজবুত হবে। আজকে আমাদের জলপাইগুড়ি বিধানসভার সাউথ বেরুবাড়ি, এই সাউথ বেরুবাড়ির নেপোদিদার নেতৃত্বে, যিনি হচ্ছেন আমাদের তৃণমূল কংগ্রেসের আগে এখানকার প্রেসিডেন্ট ছিলেন এবং প্রাক্তন শিক্ষক এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, ওনার হাত ধরে 22টা পরিবার আজকে আমাদের তৃণমূলে যোগদান করলেন। এই মানুষগুলো ক্ষোভে বিক্ষোভে বিজেপিতে ছিলেন, কিন্তু আজকে বিজেপির এই কার্যকলাপে বিজেপি যেভাবে মানুষকে হেনস্থা করছে, যেভাবে মানুষকে হয়রানি করছে, যেভাবে এসআইআর নাম করে মানুষের নাম ভোটের তালিকা থেকে বাদ দিচ্ছে, এসব কার্যকলাপ দেখে এরা সকলেই বিজেপি ছেড়ে আজকে তৃণমূলে যোগদান করলেন। এই তৃণমূলে যোগদান করার ফলেই আমাদের এই সাউথ বেরুবাড়ি তৃণমূলের ভালো শক্ত ঘাঁটি আরও আমাদের শক্তিশালী হলো এবং জলপাইগুড়ি বিধানসভার ক্ষেত্রে আরও সুবিধা হলো। জলপাইগুড়ি বিধানসভা প্রত্যেকে জানেন যে একটা বেশ হাড্ডাহাড্ডি লড়াই, সেই লড়াইয়ের ক্ষেত্রে আমাদের এই 22টা পরিবার অনেকটাই সহযোগিতা করবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
জলপাইগুড়ি শহরের গৃহস্থালির ময়লা সংগ্রহে আনা হচ্ছে অভিনব পরিবর্তন। শহরকে আরও পরিষ্কার রাখতে নতুন উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি পৌরসভা। এবার ময়লা সংগ্রহের ভ্যানগুলিতে আর বাঁশি বাজবে না, তার বদলে বাজবে সুরেলা গান। গান শুনেই বাসিন্দারা বুঝতে পারবেন ময়লা সংগ্রহের গাড়ি এলাকায় পৌঁছেছে। পাশাপাশি প্রত্যেকটি ভ্যানে বসানো হবে বিশেষ ট্র্যাকার। এর মাধ্যমে পৌরসভার কর্তৃপক্ষ সহজেই নজর রাখতে পারবেন কোন গাড়ি কোথায় পরিষেবা দিচ্ছে, নির্ধারিত রুট মেনে কাজ হচ্ছে কিনা। পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি জানান, প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পরিষেবা আরও দ্রুত ও কার্যকর করার লক্ষ্যেই এই উদ্যোগ। ধাপে ধাপে শহরের 25টি ওয়ার্ডেই এই ব্যবস্থা চালু হবে। এই ধরনের উদ্যোগে অত্যন্ত খুশি ওয়ার্ডবাসীরা। প্রত্যেক যে ময়লা তোলার গাড়ি আছে তাতে লাগানো থাকবে এবং সেই ময়লা তোলার গাড়িগুলোতে আমরা একটা করে ওই যে ময়লা দিয়ে গান গান দেবো, যাতে মানুষ সেই গানটা শুনে নিজেই বেরিয়ে আসে। সেটা প্রতিটা গাড়িতে লাগিয়ে দেবো এবং তার মধ্যে এটাকে ট্র্যাকার দিয়ে এটাকে ট্র্যাক করা হবে, যাতে কোনোভাবেই কটা ট্রিপ অ্যাকচুয়ালি হচ্ছে এইটা ধরা খুব জরুরি। তার কারণ শুধুমাত্র ছবি আর ভিডিও গ্রুপে আসছে, তা দিয়ে কটা ট্রিপ হচ্ছে অ্যাকচুয়ালি 100% লোকেট করা সম্ভব হয় না। অমিত মনিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রান্নার গ্যাসের আকাল, গ্যাস না পেয়ে হয়রানির শিকার সাধারণ মানুষ, গ্যাসের কালোবাজারির আশঙ্কা। গ্যাসের কালোবাজারে রুখতে তৎপর জেলা প্রশাসন, পরিস্থিতির মোকাবিলায় জরুরি বৈঠক। সংকটের কালে গ্যাসের দাম বৃদ্ধি, প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন তৃণমূলের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।